সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের পাঠদান। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আপনাদের তো জেডিসি পরীক্ষা হচ্ছে না, তাই বলে এমনটা মনে করবেন না যে আপনাদের পড়াশোনার দরকার নেই। আপনাদের কিন্তু সবচেয়ে বেশি পড়ার দরকার, কারণ হচ্ছে আপনারা আগামী বছরেই নবম শ্রেণীতে যাবেন। নবম দশম মানে হচ্ছে কিন্তু এসএসসি পরীক্ষার্থী আপনারা, কিন্তু এই মানে দাখিল পরীক্ষার্থী। কিন্তু এই যে জেডিসি পরীক্ষা এবছর কোভিড-19 কারণে আপনারা দিতে পারছেন না, তাই বলে মনে করবেন না যে পরীক্ষা দিলাম না, আগামী বছর আমি নবম শ্রেণীতে উঠতে যাবো। কিন্তু এত সহজ না, আপনাদের জন্য ব্যাপারটা আরো বেশি কঠিন হয়ে পড়েছে। কারণ এই যে একটা বছর আপনারা পড়তে পারলেন না ঠিক মতো, ক্লাসগুলো পেলেন না, অনেক কিছু থেকে কিন্তু বঞ্চিত হয়ে গেছেন। সেজন্য অন্তত এখানে যা ক্লাস নেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপে অথবা ইউটিউবে, যা ক্লাস নেওয়া হচ্ছে সেই ক্লাসগুলো অবশ্যই শোনার চেষ্টা করবেন। বাসায় অন্তত নিচে পড়ার চেষ্টা করবেন, বাসায় কোনো শিক্ষক না থাকলেও। এতে অন্তত আপনাদের এই যে পড়াশোনা থেকে যে গ্যাপিংটা, সেটা অন্তত কিছুটা লাঘব হবে। আজকে আমি আপনাদের পড়াবো কবিতা। কবিতাটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের, কবিতার নাম হচ্ছে প্রার্থী। আমরা কবিতা পড়ার আগেই যাব সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে জানতে। সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে কিন্তু আমরা জানি সবচেয়ে স্বল্পায়ু জীবনে যিনি পেয়েছেন কবিদের মধ্যে, তিনি কিন্তু অন্যতম। মাত্র 21 বছর বয়সে কিন্তু তিনি মারা যান। সুকান্ত ভট্টাচার্য 15 আগস্ট 1926 সালে বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাস এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি জন্মগ্রহণ করেন। পিতা কিন্তু নিবারণ ভট্টাচার্য, মা সুরতী দেবী। 1926 সালে 15 আগস্ট কালীঘাটে 43 মহিম হালদার স্ট্রিটে মাতামহের বাড়িতে তার জন্ম। তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার বর্তমান গোপালগঞ্জ জেলার কোঠালীপাড়া উপজেলার উনুশিয়া গ্রামে। 1945 সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। মানে কি, প্রবেশিকা পরীক্ষায় তিনি কৃতকার্য হয়নি, মানে কি ইন্টার পরীক্ষা। এই সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয় তার আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্তি ঘটে। মানে আনুষ্ঠানিক যে পড়াশোনা, মানে বিদ্যালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এসব পড়াশোনায় তার কি হয়, সমাপ্তি ঘটে ওই সূত্রে। সুকান্তের বাল্যবন্ধু ছিল কবি অরুণাচল বসু। সুকান্ত সমগ্রতে লেখা সুকান্তের চিঠিগুলির বেশিরভাগই অরুণাচল বসুকে লেখা। অরুণাচল বসুর মাতা কবি সরলা বসু সুকান্তকে পুত্রস্নেহ দেখতেন। সুকান্তের ছেলেবেলায় মাতৃহারা হলেও সরলা বসু তার সেই অভাব কিছুটা পূরণ করে দিতেন। কবির জীবনের বেশিরভাগ সময় কেটেছিল কলকাতার বেলাঘাটায় চৌধুরী হরমোহন ঘোষ লেনের বাড়িতে। সে বাড়িটি এখন অক্ষত আছে। পাশের বাড়িটি এখন বসবাস করেন সুকান্তের একমাত্র জীবিত ভাই বিভাস ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সুকান্তের নিজের ভ্রাতুষ্পুত্র। প্রগতিশীল রাজনীতিবিদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 43-এর মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেন, মানে কি কলম সৈনিক ছিলেন। 1944 সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। সেই বছর আকাল নামক একটি সংকলন গ্রন্থ তার সম্পাদনায় প্রকাশিত হয়। সাহিত্যকর্ম, এই 21 বছর বয়সে কিন্তু তিনি কম লিখেননি। এমন তরুণ তেজি কবি, তার সাধারণত এত কম বয়সে এত লিখে এতটা জনপ্রিয়তা অর্জন করেন, কিন্তু এই সুকান্ত ভট্টাচার্য, ওনাকে ডিঙিয়ে কিন্তু তেমন কেউ যেতে পারেনি। সুকান্ত কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা, কিশোর সভা বিভাগ সম্পাদনা করতেন। মার্ক্সবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন। তার কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ পাঠকদের ক্ষুব্ধ করে তোলে। গণমানুষের প্রতি গভীর মমতায় প্রকাশ ঘটেছে তার কবিতায়। তার রচনাগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ছাড়পত্র, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, ঘুম নেই, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি। পরবর্তীকালে উভয় বাংলা থেকে সুকান্ত সমগ্র নামে তার রচনাবলী প্রকাশিত হয়। সুকান্ত ফ্যাসিবাদী বিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। পার্টি সংগঠনের কাজে অত্যধিক পরিশ্রমের ফলে দুরারোগ্য ক্ষয় রোগে আক্রান্ত হয়ে, বলা হয় যক্ষা রোগে আক্রান্ত হয়ে 1947 সালে 13 মে কলকাতায় মারা যান। তার গ্রন্থ তালিকার মধ্যে আমরা পাই ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, মিঠে করাই, হরতাল। দেখেন কতগুলো সাহিত্য সম্পাদনা তিনি করে ফেলেছেন এই খুব অল্প বয়সের মধ্যে। মাত্র 21 বছর বেঁচে ছিলেন এই তেজি কবি, যাকে আমরা সাধারণত এই যে তরুণদের কবি, যে 18 বছর বয়স, যে কবিতাটি পাঠ্য আছে কিন্তু ইন্টারে, 18 বছরের বয়সে তিনি যে তেজি যুবকদের কথা বলেছেন, সেই মনের ভিতর সেই
তারুণ্যকে ধারণ করে তিনি কি সাহিত্য রচনাগুলো করেছেন সেটা বোঝা যায়। আমরা চলে যাব পার্থী কবিতায়। পার্থী সুকান্ত ভট্টাচার্য। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। পার্থী কবিতায় সুকান্ত ভট্টাচার্য বুঝতে পারছি আমরা সূর্যকে আহ্বান করছেন, এবং সেই সূর্য কিসের সূর্য? শীতের সূর্য। কারণ শীতকালে যখন চারিদিকে কুয়াশার চাদরে ঢেকে যায়, প্রচন্ড কনকনে ঠান্ডা পড়ে, যেই ঠান্ডায় এই যে পথশিশু বা হচ্ছে আমাদের এই পৃথিবীতে শক্তির মূল উৎস কিন্তু সূর্য। সূর্য যে তাপ বিকিরণ করে তার সাহায্যে ভূপৃষ্ঠের উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ জীবন ধারণ করে। প্রচন্ড শীতে সূর্যের উত্তাপের জন্য সারা রাত অপেক্ষা করে থাকে বস্ত্রহীন, আশ্রয়হীন, শীতার্ত মানুষ। তাই কবি এই শীতের সূর্যকে আহ্বান করেছেন, যে সূর্য হচ্ছে উত্তাপ দেয় আমাদের। কবি সমাজের নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন। বলছে এই যে প্রতীক্ষা, বলছে হিমশীতল সুদীর্ঘ রাত, সারা রাত ধরে যে কনকনে ঠান্ডায় ফুটপাতে যে মানুষজন ঘুমিয়ে পড়ে, তাদের এক টুকরো কান ঢাকার মতো কাপড় পর্যন্ত নেই। তারাই অপেক্ষা করে থাকে কখন ভোরবেলা সূর্য উঠবে। প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ, তারা কখন ক্ষেত খামারে যাবে, তারা ধান কাটার জন্য। সেই ধান কাটার দিনগুলো তাদের কাছে রোমাঞ্চকর। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। তারা নিচুতলার মানুষদের কথা কবি চিন্তা করে এই যে সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন। সারা রাত তারা খড়কুটো জ্বালিয়ে রাখে এক টুকরো কাপড়ে কান ঢেকে, কত কষ্টে শীত আটকায় তারা। সেসব অভাবী নিচুতলার মানুষের কথাই ভেবেই কবি কিন্তু এই শীতের সূর্যকে আহ্বান করেছেন উত্তাপ দেওয়ার জন্য। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্বেচ্ছেতে ভিজে গড়ে উত্তাপ আর আলো দিও, আরো উত্তাপ দিও রাস্তার ধারে ওই উলঙ্গ ছেলেটাকে। বলছে এই সকালে যখন এক টুকরো এই যে মেঘকে ভেদ করে, কুয়াশাকে ভেদ করে যখন একটু আবছা আবছা আলো ফুটে ওঠে প্রকৃতির বুকে, তখনই যেন যেখানে আলো পড়ে ঠিক সেখানেই যেন ওই যে নিচুতলার বাসিন্দারা বা হচ্ছে এই যে বস্ত্রহীন, অন্নহীন, আশ্রয়হীন সেসব সন্তানরা কি করে ঠিক ওই জায়গায় গিয়ে বসে পড়ে ওই আলোতে উত্তাপ নেয়ার জন্য। তাদের কাছে সে এক টুকরো রোদ্দুর কখনো কখনো মনে হয় সেটা সোনার চেয়েও দামি। ঘর ছেড়ে এদিক ওদিক যায় শুধু এক টুকরো রোদ্দুরের এই তৃষ্ণা মেটানোর জন্য। হে সূর্য, বলছে তুমি আমাদের স্বেচ্ছাতে ভিজে ঘরে কি করো? উত্তাপ আর আলো দাও আরো। উত্তাপ আলো দিলে কি হবে? এই উত্তাপ আলো দিলে তারা একটু অন্তত উষ্ণতা বোধ করবে। আর রাস্তার উত্তাপ দাও, তুমি আরো উত্তাপ দাও রাস্তার ধারে যে উলঙ্গ ছেলেটা আছে, যার পরনে এক টুকরো কাপড় পর্যন্ত নেই, তাকে তুমি আলো দাও। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও, শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। বলছে হে সূর্য, তুমি আমাদের কি করো? একটু উত্তাপ দিও, কারণ আমরা তো শুনেছি তুমি একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। তাহলে তোমার কাছে আমরা উত্তাপ বা আলো প্রত্যাশা করতেই পারি। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। আরো কবি বলছেন কি, বলছে শুধু তাই নয়, তুমি যদি আমাদেরকে উত্তাপ দাও, সে উত্তাপ দিতে দিতে একদিন আমরা নিজেরাই জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো। কবি শুধু তাই নয়, সেই উত্তাপটা এমন ভাবে তুমি সমাজের রূপরেখা বদলে দিতে চান। যারা বস্ত্রহীন আছে,
যারা আশ্রয়হীন আছে তাদেরকে আশ্রয় দিতে যান, সমাজের রূপরেখাতে পাল্টে দিয়ে বলছে, এই জন্যই বলছে আমাদের এমন ভাবে উত্তাপ দেয় যেন আমরা নিজেরাই অগ্নিপিণ্ডে পরিণত হতে পারি, নিজেদের জড়তাকে যেন আমরা উত্তাপে পুড়াতে পারি, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো। সমাজের রূপরেখা যদি বদলে দেওয়া যায়, কোনো আশ্রয়হীন বা বস্ত্রহীন মানুষ আর থাকবে না, আমরা সেটা কি করতে পারবো, নিবারণ করতে পারবো। রাস্তার ধারের উলঙ্গ ছেলেটাকে আজ কিন্তু আমরা তোমরা অকৃপণ উত্তাপের প্রার্থী। বলছে রাস্তার ধারে যে উলঙ্গ ছেলেটা আছে সে কিন্তু এই তোমার কাছে আমার কাছে উত্তাপের জন্য কি চায়, উত্তাপ চায়। বলছে সে তো মানুষের জীবন থেকে সব দুঃখ চিরতরে গুছে যায়, সেই উত্তাপ এমন একটা, সেই উত্তাপের কারণে বলছে সূর্য যখন উত্তাপ দিবে সেই উত্তাপে একদিন হয়তো আমরা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব, আমরা নিজেদের উত্তাপে নিজেরাই আমাদের সকল জড়তা পুড়ে যাবে। তাহলে আমরা কি করবো, সমাজের রূপরেখা বদলে দিতে পারবো। এটাকে কবি এই পয়েন্টটাতে এসে কবি সমাজের ধরনটা বদলে দিতে চেয়েছেন, যেখানে ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না, অথবা বৈষম্য থাকলেও বস্ত্রহীন এবং অস্ত্রহীন মানুষের এই যে শীতার্ত মানুষ তাদেরকে আমরা কি দিতে পারবো, কাপড় দিতে পারবো, তাদের এই যে শীতটা নিবারণ করতে পারবো। তাহলে সেমন সমাজ গঠনের কথাই কবি কল্পনা করেছেন এবং বলছেন ওই যে রাস্তার ধারে যে উলঙ্গ ছেলেটা আছে সেও তো তোমার কাছে আমাদের কাছে অকৃপণ ভাবে কি চায়, উত্তাপ চায়। সেই উত্তাপ কি করছে, আমাদের কাছে প্রার্থনা করছে। প্রার্থী হচ্ছে প্রার্থনাকারী বা আবেদনকারী। কে চায়, কবি চায় কার জন্য, সেসব মানুষদের জন্য যেসব মানুষ এই যে শীতে কষ্ট পায়, সেসব মানুষের জন্যই কবি উত্তাপ চান। অগ্নিপিণ্ড হচ্ছে আগুনের গোলা, অকৃপণ, কৃপণ নয় এমন। এই কবিতা পাঠের মূল উদ্দেশ্য কিন্তু শিক্ষার্থীদের মনে অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, নিগৃহীত, দিন দরিদ্র মানুষের প্রতি মমতা সৃষ্টি করা, অন্নহীন এবং বস্ত্রহীন মানুষের, আশ্রয়হীন মানুষের দুর্দশাকে তারা ব্যথিত হওয়া, এবং তারা শুধু ব্যথিত নয়, তাদের জন্য যেন কিছু করার এই যে প্রত্যাশী হয়ে ওঠে সেটা করা। আমার অন্তত 10টা জামা থাকলে সেখান থেকে একটা দেয়া, অথবা হচ্ছে যাদের অবশ্য অনেক আছে তারা যেন সেটা দান করতে উৎসাহী হয়। আমরা দেখি প্রায় দেখি শীতবস্ত্র বিতরণ এই যে শীতকালে শুরু হয়ে যায়, এখনকার তরুণ সমাজ সেটা করে থাকে, পথে পথে গিয়ে তারা রাতে এই যে কাপড়গুলো সাধারণত সংগ্রহ করে এরপর গিয়ে রাতে ফুটপাতে গিয়ে সেই কাপড়গুলো দিয়ে আসে। এটাও কিন্তু আমাদের সমাজের পরিবর্তনের একটা ধারা, সেটা আমরা জানি। এই প্রার্থী সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে, অথবা জানাতে পারেন ইউটিউবে কমেন্টেও জানাতে পারেন, অথবা হচ্ছে আপনাদের যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে তাও জানাতে পারেন। আজকের মতোই এখানেই ইতি টানছি পাঠদানের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতোই আমি পাঠদান শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।